আসসালামু আলাইকুম। ফেথ একাডেমিক কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আছি আপনাদের সাথে আজাদ স্যার এবং আপনাদের আজকে আমি পড়াবো আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায়টা বিগত 21, 22, 23, 24 সালে পরীক্ষায় ইনক্লুড ছিল না, কিন্তু বর্তমান 2026-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মাঝখানে অনেক বিরতির কারণে এই অধ্যায়টা স্টুডেন্টদের দেখা হয় নাই, পড়া হয় নাই। তো আজকে আমি সেজন্য লাইভে প্রথমেই শুরু করলাম আপনাদেরকে এই অধ্যায়টা দিয়ে। আজকে আমি পড়াবো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আমার এই পাশে লেখা আছে ডাটা কি, ইনফরমেশন কি, ডাটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য, ডাটাবেস কি, ডাটাবেসের প্রকারভেদ এবং ডাটাবেসের সুবিধা ও অসুবিধা এবং কি, এই টপিকসগুলো নিয়ে আজকে আমি আমাদের এই ক্লাসে আলোচনা করব। তাই আপনারা যারা ক্লাসটা করতে আগ্রহী সবাই সবাই তাদের বন্ধুদেরকে জানিয়ে দিন এবং লাইভটা শেয়ার করেন। আসেন আজকে আমরা প্রথমত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জানতে হইলে আমাদের ডাটা সম্পর্কে জানতে হবে। তাহলে ডাটা জিনিসটা কি? ডাটা হচ্ছে এক কথায় আমরা যদি বলি সাজানো বা অর্থবোধক নয়, সাজানো বা অর্থবোধক নয় এরকম কিছু ঘটনা বা ফ্যাক্টসকে ডাটা বলে। সাজানো বা অর্থবোধক নয় অর্থাৎ যেমন 101, 102 রহিম, করিম, 18, 19, 5.00, 4.00, এখানে কিছু ফ্যাক্ট বা ডাটা দেওয়া হলো যেগুলো সাজানো বা অর্থবোধক নয়, অর্থাৎ এগুলো এক একটা ফ্যাক্ট বা ঘটনা যেগুলো সম্পর্কে আমরা বুঝতে পারি রহিম, করিম, 102, 118, 19 এগুলো এক একটা ডাটা উপাত্ত যেগুলো অর্থবোধক না বা সাজানো না, এগুলো থেকে আমরা কোনো ধারণা পাই না। তো এই ধরনের কিছু সাজানো বা অর্থবোধক নয় এরকম ফ্যাক্টকে মূলত আমরা ডাটা বলি। এবং এগুলোকে যখন সাজানো হবে, যেমন আমরা যদি এগুলোকে সাজাই, ওয়ান 102 রহিম, করিম, 18, 19, 5.00, 4.00, অর্থাৎ এই ডাটাগুলো এখন হচ্ছে সাজানো। তাহলে এইটাকে আমরা বলবো ইনফরমেশন, অর্থাৎ এখান থেকে আমরা কোনো একজন ব্যক্তি সম্পর্কে তার পুরো ইনফরমেশনটা পেয়ে থাকি, তথ্যটা পেয়ে থাকি, অর্থাৎ রেকর্ডটা আমরা জানতে পারি। তাহলে যেখানে এই ডাটাগুলো সাজানো থাকবে এবং অর্থবোধক হবে সেটাকে বলবো আমরা ইনফরমেশন। আর সাজানো বা অর্থবোধক নয় এমন কিছু ঘটনাকে আমরা বলবো ডাটা। তার মানে আমরা ডাটাকে বলি, ডাটা অর্থ হচ্ছে উপাত্ত, ডাটা অর্থ উপাত্ত, আর ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্য। আমরা আরেকটা এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ জেনে নিব, সেটা হচ্ছে ডাটা শব্দটা আসছে ডেটাম শব্দ থেকে, ডেটাম শব্দ থেকে, এবং এই ডেটামটা হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ এক বচন, আর এই ডাটা শব্দটা হচ্ছে বহু বচন। তাহলে আমাদের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে ডাটা শব্দের এক বচন কি, ডেটাম, এবং ডেটাম শব্দের বহু বচন কি, তখন আনসার হবে ডাটা। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। তাহলে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা আমরা এই দুইটা আমাদের যে সিনারিও আছে এখান থেকে আমরা দিতে পারি। প্রথমত পার্থক্যের মধ্যে আমরা লিখব সংজ্ঞা, অর্থাৎ সাজানো বা অর্থবোধক নয় এমন কিছু ফ্যাক্ট বা ঘটনাকে বলা হয় ডাটা। আর সাজানো বা অর্থবোধক অনেকগুলো এই যে ডাটার সমষ্টি অর্থাৎ উপাত্তের সমষ্টিকে বলা হয় ইনফরমেশন। এখানে দুইটা শব্দ আমি উল্লেখ করছি, এটা ভালো করে খেয়াল করতে হবে। একটা হলো ডেটা, ডেটার ক্ষেত্রে বলছি সাজানো বা অর্থবোধক নয় এমন কিছু ঘটনা বা ফ্যাক্টকে বলতেছি ডাটা। কিন্তু ইনফরমেশনের সংজ্ঞা দেওয়ার সময় আমি আবার উল্লেখ করলাম
সাজানো বা অর্থবোধক এমন কিছু উপাত্তের সমষ্টিকে, অর্থাৎ 101 রহিম 18 5.00, এটা হচ্ছে এর রেকর্ড। অর্থাৎ এটা একটা তথ্য বা ইনফরমেশন, মানে অনেকগুলো উপাত্তের সমষ্টি মিলে একটা ইনফরমেশন তৈরি হয়। সেজন্য বললাম সাজানো বা অর্থবোধক উপাত্তের সমষ্টিকে আমরা ইনফরমেশন বলি। এখান থেকে আমরা আরো একটা তথ্য পাই, ডাটা থেকে সুস্পষ্ট কোনো ধারণা আমরা পাই না, কিন্তু উপাত্ত থেকে আমরা কোনো একটা রেকর্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাই। সেকেন্ড, এবার তার যদি বলি, এই যে উপাত্ত থেকেই মূলত ইনফরমেশন গুলো তৈরি হচ্ছে, তাই আমরা পার্থক্যের মধ্যে আরেকটা পার্থক্য লিখতে পারি, উপাত্তসমূহ তথ্যের উপর নির্ভরশীল নয়, কিন্তু তথ্যসমূহ উপাত্তের উপর নির্ভরশীল। কারণ এই উপাত্তগুলো থেকেই, উপাত্তের সমষ্টি থেকেই তথ্যটা তৈরি হচ্ছে। সেজন্য তথ্য সবসময় উপাত্তের উপর নির্ভরশীল, কিন্তু উপাত্ত তথ্যের উপর নির্ভরশীল নয়। এবং এখানে আমরা আরো একটা পার্থক্য যুক্ত করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষার হলে যাই, বা পরীক্ষার হল না, আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছি, এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা যখন আমাদের কলেজের জন্য আবেদন করতে যাই, তখন আমরা আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, দেন কলেজের সিরিয়াল লিস্ট, এগুলো আমরা ওনাদেরকে দিই কম্পিউটার অপারেটরকে। কম্পিউটার অপারেটর সেগুলো ইনপুট আকারে দেয়, এরপরে আমাদেরকে সে একটা কাগজে দেয় যেখানে আমাদের এই তথ্যগুলো সে আউটপুট আকারে আমাদেরকে প্রদর্শন করে। দ্যাট মিনস আমরা ডাটাগুলো ইনপুট হিসাবে দিই, এবং সেই ডাটাগুলো প্রক্রিয়াকরণ হওয়ার পর আমাদেরকে তারা একটা আউটপুট প্রদান করে। অর্থাৎ এখান থেকে আমরা আরো একটা ইনফরমেশন লিখতে পারি, সেটা হচ্ছে ডাটা হচ্ছে ইনপুটের কাজ করে, আর ইনফরমেশন হলো আউটপুটের কাজ করে। তাহলে আমরা এই চারটা পার্থক্য খাতায় নোট করে রাখবো। প্রথমে বললাম সংজ্ঞা, দুইটারই সংজ্ঞা দিতে হবে, এবং দ্বিতীয়ত বললাম ডাটাগুলো সাজানো থাকে না, আর ডাটাগুলো থেকে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না, কিন্তু ইনফরমেশন থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। দেন আরেকটা বললাম, ডাটা ইনফরমেশনের উপর নির্ভরশীল নয়, কিন্তু ইনফরমেশন ডাটার উপর নির্ভরশীল। আর ডাটা সমূহ ইনপুটের কাজ করে, ইনফরমেশন সমূহ আউটপুটের কাজ করে। আপনারা চাইলে এই পার্থক্যের মধ্যে এক্সাম্পল হিসাবে এটা লিখতে পারেন, এবং ইনফরমেশনের এক্সাম্পল হিসাবে এটা আপনারা লিখে নিতে পারেন। তাহলে আমাদের ডাটা কি, ইনফরমেশন কি, এবং ডাটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য, এই বিষয়টা গেল। এরপর আমাদের আরেকটা বিষয় থাকতে পারে এখান থেকে, সেটা হচ্ছে ডাটা প্রসেসিং। ডাটা প্রসেসিং বিষয়টা এদিকে লেখা হয় নাই, কিন্তু সেটা নিয়ে একটু আলোচনা করে দিই আমরা। যেমন ইনপুট, আউটপুট, এই ইনপুটগুলো প্রক্রিয়াকরণ করার পর আমরা আউটপুটটা পাই। অর্থাৎ ইনপুট আকারে, যেটা আমি আপনাদের এসএসসি পরীক্ষা সম্পর্কে উদাহরণ দিয়েছিলাম, যেখানে আমরা ডাটা ইনপুট আকারে দিই এবং সেগুলো সেখানে প্রক্রিয়াকরণ হয়। এই প্রক্রিয়াকরণের পর সেটা আউটপুট আকারে ইনফরমেশন হিসাবে আমাদের কাছে আসে। এই যে প্রক্রিয়ায় ডাটা ইনফরমেশনে পরিণত হয়, সেটাকে বলা হয় ডাটা প্রসেসিং। যে প্রক্রিয়ায় ডাটা সমূহ ইনফরমেশনে পরিণত হয়, সেটাকে আমরা বলবো ডাটা প্রসেসিং। এরপর আসবো আমরা ডাটাবেস। ডাটাবেস স্যার, ডাটা অর্থ বললাম উপাত্ত, আর বেস অর্থ হচ্ছে সমাবেশ। এখন আমরা যখন কোনো একটা সমাবেশে, আমরা যখন কোনো রাজনৈতিক সমাবেশ বা কোনো একটা ক্লাসে যখন অনেকজন স্টুডেন্টের একটা সমাবেশ ঘটে, তখন আমরা ওটাকে বলি সমাবেশ। অর্থাৎ
যখন যেখানে রাজনৈতিক সমাবেশ বলতে যেখানে অনেক মানুষ একসাথে থাকবে, তাহলে অনেক মানুষকে একসাথে রাখলে সেটাকে যেমন আমরা সমাবেশ বলি, ঠিক একইভাবে যেখানে অনেকগুলো ডাটা, লক্ষ লক্ষ কোটি কোটি ডাটা একসাথে থাকবে সেটাকে বলবো হচ্ছে ডাটার সমাবেশ, অর্থাৎ উপাত্তের সমাবেশ, যেটাকে আমরা বলি ডাটাবেস। কিন্তু এখানে আরেকটা শব্দ আমাদের উল্লেখ করতে হবে। যেমন আমরা যদি বলি, একটা উদাহরণ দিয়ে যদি বলি, রহিম স্কুলে যায়, গরু ঘাস খায়। এই যে এখানে কিছু ডাটা আছে। এখন এই ডাটাগুলোকে যদি আমরা সাজাই, এই ডাটাগুলোকে সাজালে আমরা এভাবে কিন্তু সাজাইতে পারি না। মানে রহিম ঘাস খায় বা গরু স্কুলে যায়, একটার সাথে আরেকটা সম্পর্ক নাই। তাহলে এই সম্পর্কটা আমাদেরকে, মানে আমরা এই ডাটাগুলোকে এমন ভাবে সাজাবো যাতে একটার সাথে আরেকটা সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক ক্রিয়েট হওয়া ছাড়া কিন্তু এই ডাটাগুলো সঠিকভাবে প্রক্রিয়াকরণ হবে না। তাহলে এটাকে যদি আমরা সাজাতে চাই, তাহলে আমরা লিখতে পারি রহিম স্কুলে যায়, রহিম স্কুলে যায়। দেন আমরা এখানে লিখতে পারি গরু ঘাস খায়। তাহলে এখানে দেখা যায় এই যে এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এই তিনটা ডাটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এবং ঠিক একইভাবে এখানে এই তিনটা ডাটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত, পরস্পর সম্পর্ক থাকতে হবে। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডাটার সমাবেশকে আমরা বলবো ডাটাবেস। পরস্পর সম্পর্কযুক্ত, এখন পরস্পর সম্পর্ক যুক্ত উপাত্তের সমাবেশকে আমরা ডাটাবেস বলবো। ঠিক আছে, কিন্তু এখানে উপাত্ত বিষয়টা বললেও আমাদের এই সংজ্ঞাটা পরিপূর্ণ হয় না, কারণ এই অসংখ্য উপাত্ত দিয়ে অনেকগুলো টেবিল বা ফাইল তৈরি করা হয়। এই টেবিল বা ফাইল সমূহকেই মূলত আমরা বলবো ডাটাবেস। অর্থাৎ আমরা যদি ডাটাবেসের সংজ্ঞাটা যদি দিতে যাই, তাহলে আমরা এমনভাবে সংজ্ঞাটা দিতে পারি, পরস্পর সম্পর্কযুক্ত বা সম্পর্কবিহীন, পরস্পর সম্পর্কযুক্ত বা সম্পর্কবিহীন এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের সমষ্টিকে ডাটাবেস বলা হয়, যেখানে অনেকগুলো ডাটা টেবিল থাকবে। যেমন কি স্কুলের জন্য যদি একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করতে যাই, তাহলে সেখানে একটা মাধ্যমিক স্কুলে যদি 5টা ক্লাস থাকে, ক্লাস 6, 7, 8, 9, 10, তখন এই 5টা ক্লাসের জন্য 5টা টেবিল ক্রিয়েট করতে হবে এবং টিচার্স টেবিল থাকতে পারে ওখানে 6টা টেবিল। তাহলে এরকম 6টা টেবিল নিয়ে একটা ডাটাবেস তৈরি হইতে পারে। ঠিক আবার একটা টেবিল নিয়েও একটা ডাটাবেস তৈরি হইতে পারে। তবে আমাদের এই সংজ্ঞার মধ্যেই ডাটাবেস কি, এটার সংজ্ঞা যখন আমরা দিব, আমাদেরকে অবশ্যই বলতে হবে পরস্পর সম্পর্কযুক্ত বা সম্পর্কবিহীন এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে ডাটাবেস বলা হয়। তাহলে আমাদের এতটুকুর মধ্যেই মূলত ডাটাবেস কিটা সেটা ক্লিয়ার হলো। আপনারা দ্রুত কিন্তু আপনাদের এই বন্ধুদেরকে এই ক্লাসটা শেয়ার করে দেন। আপনারা শেয়ার করে দিচ্ছেন তো? ডাটাবেস কিটা সেটা ক্লিয়ার হলো, অনেকেই দেখতেছে। থ্যাংক ইউ আপনাদেরকে। আপনারা দ্রুত কিন্তু শেয়ার করে দেন এবং ফেথ একাডেমির পক্ষ থেকে সবাইকে আমাদের ফেথ একাডেমিতে স্বাগতম। এবং আমাদের জোজো স্যার একটা আপনাদের জন্য আকর্ষণীয় অফার রাখছে আজকে, যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে খেলা সংগঠিত হবে। জোজো স্যারের পক্ষ থেকে একটা অফার দেওয়া হয়েছে যে যারা 2027 সালে এসএসসি পরীক্ষার্থী আছে তাদেরকে যদি বাংলাদেশ জয়লাভ করে, তাহলে কিন্তু 3000 টাকার ছাড়ের একটা অফার রাখা হয়েছে। সেজন্য আপনারা কিন্তু আজকে বেশি বেশি দোয়া করেন যাতে বাংলাদেশ জিতে, এবং বাংলাদেশ জিতার পর আপনাদের সেই অফারটা আপনারা গ্রহণ করার জন্য অবশ্যই ফেতে চলে আসবেন এবং 3000 টাকার ডিসকাউন্টে কিন্তু আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। আচ্ছা, আমরা আবার আমাদের পড়ায় ফিরে আসি। তাহলে আমরা বললাম কি, ডাটাবেস কি বলছি, পরস্পর সম্পর্ক যুক্ত বা সম্পর্কবিহীন এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে বলা হয়
ডাটাবেস। ডাটাবেস এর প্রকারভেদ। তাহলে এখান থেকে আমরা দুই ধরনের ডাটাবেস পেয়ে থাকি। ডাটাবেসের প্রকারভেদ থেকে আমরা দুই ধরনের ডাটাবেস পাই। একটা হচ্ছে সাধারণ ডাটাবেস, দুই নাম্বার আরেকটা হলো রিলেশনাল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেস, সাধারণ ডাটাবেস। সাধারণ ডাটাবেস হলো, আমি ডাটাবেসের সংজ্ঞার মধ্যেই কিন্তু এই দুইটা সংজ্ঞা নিয়ে আসছি। কেমন? আমি বলার সময় বলছি পরস্পর সম্পর্কযুক্ত বা সম্পর্কবিহীন এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে বলা হয় ডাটাবেস। এবং এই ডাটাবেসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাধারণ ডাটাবেস আর একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। তাহলে সাধারণ ডাটাবেস কোনটা? সাধারণ ডাটাবেস হচ্ছে যেখানে টেবিল থাকবে কিন্তু টেবিলের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। সেখানে টেবিল একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। তাহলে আমরা সাধারণ ডাটাবেসের সংজ্ঞাটা দিতে গিয়ে এভাবে দিতে পারি, পরস্পর সম্পর্কবিহীন এক বা একাধিক টেবিল নিয়ে যে ডাটাবেস গঠিত হয় তাকে সাধারণ ডাটাবেস বলে। পরস্পর সম্পর্কবিহীন এক বা একাধিক টেবিল বা ফাইল নিয়ে যে ডাটাবেস তৈরি হয় তাকে বলা হয় সাধারণ ডাটাবেস। এবং রিলেশনাল ডাটাবেসের ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা এতটুকু জানি একটা রিলেশন ক্রিয়েট করতে হলে অবশ্যই যে কোনো দুইটা ফ্যাক্ট আমাদের দরকার হয়। অর্থাৎ দুইটা যে কোনো একজন মানুষের মধ্যে যদি রিলেশন তৈরি করতে যাই তাও দুজনের দরকার হয়। যেমন কি ভাইয়ে ভাইয়ের রিলেশন, তাহলে দুইজনের দরকার হবে। ভাই বোনের মধ্যে রিলেশন, তখনও দুইজনের দরকার হবে। বোনে বোনের রিলেশন, তখনও দুইজন। অর্থাৎ রিলেশন তৈরি করতে হলে কমপক্ষে দুইজন। ঠিক সেই জন্য আমরা রিলেশন ডাটাবেসের সংজ্ঞা দিতে গিয়ে আমরা এভাবে বলতে পারি, পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক। আমরা সাধারণ ডাটাবেসের সংজ্ঞা দিতে গিয়ে বলছিলাম এক বা একাধিক, কিন্তু রিলেশনাল ডাটাবেসের সংজ্ঞা দিতে গিয়ে বলতেছি কি দুই বা ততোধিক। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ডাটা টেবিল বা ফাইল নিয়ে যে ডাটাবেস তৈরি হয় তাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস। তাহলে কি সাধারণ ডাটাবেস এবং রিলেশনাল ডাটাবেস আমাদের আশা করি ক্লিয়ার হলো। এখানে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করি, ডাটাবেসের উপাদান। ডাটাবেস এর উপাদান সমূহ। তাহলে ডাটাবেসের উপাদান সমূহের মধ্যে সর্বপ্রথমে আমরা রাখবো ফিল্ড, রেকর্ড, টেবিল। টেবিল বা ফাইল। দেখেন ডাটাবেসের আমরা যখন একটা ডাটাবেস ক্রিয়েট করব, এটার মূলেই থাকে হচ্ছে টেবিল। আমরা একটা টেবিল অঙ্কন করে নিই। আইডি, নেম, এজ 101, 102, 103, 104। রহিম, করিম, সোহেল, রিয়াদ। 25, 26, 27, 28। এটা একটা ডাটা টেবল। এবং এই ডাটা টেবল থেকে এরকম অসংখ্য ডাটা টেবল নিয়ে একটা ডাটাবেস তৈরি হয়, বা একটা টেবিল নিয়েও একটা ডাটাবেস তৈরি হতে পারে, যেটা হচ্ছে সাধারণ ডাটাবেস। তাহলে এই টেবিলের উলম্ব বরাবর যেগুলো থাকে এগুলোকে বলি আমরা কলাম। এদেরকে আমরা নাম দিই কলাম। এবং অনুভূমিক বরাবর যেগুলো থাকে এদেরকে আমরা বলি সারি। অনুভূমিক বরাবর যেটা থাকবে এদেরকে আমরা বলবো সারি। তো এখানের ভাষায় আমরা বলতে পারি, ডাটাবেসের ভাষায় কলামকে মনে রাখবো আমরা, কলাম হচ্ছে যে ফিল্ড, কলামগুলো হচ্ছে এক একটা ফিল্ড, আর সারি হচ্ছে যে এক একটা রেকর্ড। সারি হচ্ছে এক একটা রেকর্ড। এটা আপনারা মনে রাখার সুবিধার্থে লিখে নিতে পারেন। ডাটাবেসের
ডাটা টেবিলের যেই ফিল্ড কলামগুলো থাকে সেগুলোকে বলবো আমরা ফিল্ড, আর হচ্ছে অনুভূমিক বরাবর যে সারিগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা রেকর্ড। এখন আমরা বলতে পারি ফিল্ড কি। তাহলে ফিল্ড কি যখন আমাদের প্রশ্ন আসবে তখন আমরা বলবো ডাটা টেবিলের কলামকে ফিল্ড বলে, এবং রেকর্ড কি এটা যদি প্রশ্ন করা হয় তখন আমরা বলবো ডাটা টেবিলের সারিকে রেকর্ড বলা হয়। তবে এই সংজ্ঞাটা কিন্তু যথোপযুক্ত হবে না। এই সংজ্ঞাটাকে যদি আমরা আরেকটু সুন্দর করতে চাই এবং যথোপযুক্ত করতে চাই তাহলে আমরা বলতে পারি ফিল্ড কি যখন প্রশ্ন করবে আমরা বলবো এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। এই যে ফিল্ড, এই ফিল্ড আইডি ফিল্ড, নেম ফিল্ড, এজ ফিল্ড, দেখেন এই আইডি ফিল্ডের মধ্যে কিন্তু আপনাকে যদি আরো কিছু আইডি ইনক্লুড করতে দেওয়া হয় তাহলে আপনি কিন্তু সংখ্যায় অ্যাড করবেন, এখানে কখনো অক্ষর অ্যাড করবেন না। ঠিক একইভাবে নেমের মধ্যে যখন আপনাকে নেম ইনক্লুড করতে বলবে আপনি কিন্তু টেক্সট টাইপের একটা ডাটা কি করবেন, ইনক্লুড করবেন, কখনো নাম্বার অ্যাড করবেন না। অর্থাৎ আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারি, আমাদের এই যে কলাম যেগুলো ফিল্ড রয়েছে এই ফিল্ডগুলোর মধ্যে কিন্তু একই জাতীয় সমজাতীয় ডাটা আমরা কি করি, ইনক্লুড করি। নেম ফিল্ডের মধ্যে আমরা টেক্সট টাইপের ডাটা ইনক্লুড করব, অর্থাৎ সমজাতীয় ডাটা কি থাকে, ইনক্লুড থাকে। তার মানে আমরা ফিল্ড কি এটার উত্তর দিতে গেলে আমরা এভাবে বলতে পারি ডাটা টেবিলের প্রত্যেকটা কলামকে এক একটা ফিল্ড বলা হয়, এবং যেখানের মধ্যে একই টাইপের বা সমজাতীয় ডাটা ব্যবহার করা হয়। রেকর্ডের সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি, দেখেন এখানে এটা একটা রেকর্ড 101, এটা একটা রেকর্ড, অর্থাৎ 101 রহিম, বয়সটা হচ্ছে 25, এটা একটা রেকর্ড, এটা হচ্ছে করিমের রেকর্ড, এটা সোহেলের রেকর্ড। তো এখান থেকে আমরা দেখতে পাই একটা রেকর্ডের মধ্যে কিন্তু এই যে নাম্বার টাইপের ডাটা থাকতে পারে, রহিম টেক্সট টাইপের ডাটা থাকতে পারে, আবার এদিকে নাম্বার টাইপের ডাটা থাকতে পারে, আরো অনেক। এখানে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে এটা একটা ডেট ডাটা টাইপ। অর্থাৎ তো একটা রেকর্ডের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের ডাটা টাইপ থাকতে পারে। তাহলে আমাদের যখন প্রশ্ন জিজ্ঞেস করবে রেকর্ড কি, তখন আমরা আনসারটা দিব ডাটা টেবিলের রোকে রেকর্ড বলে যেখানে ভিন্ন ভিন্ন টাইপের ডাটা সংরক্ষণ করে রাখা যায়। তাহলে আমাদের ফিল্ড কি গেল, রেকর্ড কি গেল। এবার হচ্ছে টেবিল বা ফাইল কি। টেবিল, এই যে এটা একটা টেবিল, এই যে এটা একটা টেবিল। এখন এই টেবিলটা ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়েছে? আমরা এমনিতে নর্মালি জানি একটা টেবিল ক্রিয়েট করতে গেলে আমাদের রো এবং কলামের দরকার হয়, কিন্তু ডাটাবেসের এই বিষয়টাতে এসে আমরা রো এবং কলাম শব্দটা আর উল্লেখ করব না, কারণ আমরা জানি এখানে কলামকে বলা হয় ফিল্ড, রোকে বলা হয় রেকর্ড। তাহলে আমাদের যখন জিজ্ঞেস করবে টেবিল বা ফাইল কি, তখন আমরা বলবো টেবিল বা ফাইল হচ্ছে ডাটাবেজের এমন একটি ব্যবস্থা যেখানে যা ফিল্ড এবং রেকর্ডের সমন্বয়ে তৈরি হয়। অর্থাৎ ডাটা টেবিল বা ফাইল এমন একটি ব্যবস্থা, ডাটাবেজের এমন একটি ব্যবস্থাপনা যেখানে রেকর্ড এবং ফিল্ডের সমন্বয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে টেবিল বা ফাইলের সংজ্ঞা। তাহলে আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই এতটুকু পর্যন্ত বিষয়গুলো ক্লিয়ার হলো। এখন আসবে ডাটাবেসের প্রকারভেদ গেল, দেন ডাটাবেসের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। তাহলে ডাটাবেসের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করার আগে একটু আমি আমার শিক্ষার্থীদের কমেন্টগুলো একটু চেক করে নিই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা দ্রুত শেয়ার করে দাও কিন্তু ভিডিওটা, কারণ আর তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, তাদেরকে দেখার জন্য সুযোগ করে দাও। আর আমার যে এসএসসি শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে এই পেজটাতে যুক্ত হওয়ার জন্য বলে দাও, কারণ এই পেজটা থেকে সবসময় তোমাদের আর্টস এবং কমার্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিদিনের লাইভের মাধ্যমে করানো হবে। তাহলে তোমাদের যে বন্ধুরা দূর দূরান্তে প্রান্তে মানে যারা পেতে আসার মতো সুযোগ হচ্ছে না, তাদের দুয়ারে দুয়ারে তোমরা এই ফেথ একাডেমিক কেয়ারকে কিন্তু পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যাতে তারা উপকৃত হয়। তাই দেরি না করে দ্রুত তোমরা শেয়ার করো এবং তোমাদের যারা বন্ধুরা রয়েছে এসএসসি তাদেরকে মেনশন করে দাও। এবং এখান থেকে আমরা যে বিষয়ের যেই শিক্ষকরা ক্লাস দিচ্ছি তারা কিন্তু সম্পূর্ণ একটা তোমাদেরকে
প্লে লিস্ট আকারে এই ভিডিওগুলো দেওয়ার আমরা চেষ্টা করব। সেজন্য আমরা 100% বলতে পারি এই লাইভ থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। সেজন্য আপনাদের একটা রিকোয়েস্ট রইল যে আপনারা দ্রুত এই লাইভটা শেয়ার করেন এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন। এরপর আমরা ডাটাবেসের সুবিধা অসুবিধা নিয়ে যদি আলোচনা করি, আসলে ডাটাবেস এমন একটা বিষয় যেটার সুবিধা অনেক, অসুবিধা খুবই কম। অর্থাৎ অসুবিধা বলতে গেলে একেবারেই নাই, যদি সুবিধাগুলো আমরা মেনটেন করতে পারি তাহলে অসুবিধা নাই বললেই চলে। তাহলে এখানের সুবিধা বলতে আমরা কি বলতে পারি, যেমন কি ডাটাবেস বলতে আমরা প্রথমেই বললাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রেকর্ড একসাথে যুক্ত করার জন্য অনেকগুলো টেবিলের সমন্বয়ে একটা ডাটাবেস তৈরি করা হয়। তাহলে এখানে খুব সহজে ডাটাগুলোকে প্রক্রিয়াকরণ করা যায় ডাটাবেসের মাধ্যমে, এবং এই হাজার হাজার রেকর্ড থেকে আমরা কোয়েরি পরিচালনা করে, যেটা আমাদের এখানেরই একটা অংশ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তীতে। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কোনো একটা রেকর্ডকে খুব দ্রুত খুঁজে বের করতে পারি, এবং কোনো একটা তথ্য যদি সেখানে ভুল ইনক্লুড হয় তাহলে আমরা সেই ভুলটা খুব সহজে সংশোধন করতে পারি। আমাদের টেবলকে যদি আপডেট করণের প্রয়োজন পড়ে তাহলে আমরা খুব দ্রুত সেটাকে আপডেটও করতে পারি, এবং এই ডাটাবেসটা আমরা একসাথে একাধিক মানুষ ব্যবহার করতে পারে। এবং এখানে যেহেতু এটা ডিজিটাল ওয়েতে করা হয়, এখানে অবশ্যই নিরাপত্তার একটা কি রয়েছে, ব্যবস্থা রয়েছে। যেমন কি আমি এটার একটা উদাহরণ দিতে গিয়ে যদি বলি, আপনারা যে ব্যাংকে যান, প্রত্যেকেই যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে ব্যাংকের এই অ্যাকাউন্ট খোলার সময় আপনার জন্য একটা ডাটাবেস তৈরি হয়ে যায়। যেই ডাটাবেসের কারণে আপনি যখন ব্যাংকে যান, আপনার অ্যাকাউন্ট নাম্বার বলা ছাড়া ওরা আপনাকে আপনার এটা বলা ছাড়া, বা আপনি যদি স্বয়ং নিজে না গিয়ে যদি অন্য কেউ যায়, তাহলে তারা কিন্তু আপনার অ্যাক্সেসগুলো তাদেরকে দিবে না। এবং আপনাদেরকে যে একটা কার্ড দেওয়া হয়, ওই কার্ডের একটা পাসওয়ার্ড থাকে, এবং আপনি যখন এই পাসওয়ার্ডটা দেন তাহলে আপনার ডাটাবেসের সাথে যখন মিলে যায় তখন আপনি ট্রানজ্যাকশনের সুযোগটা পাচ্ছেন। অর্থাৎ এখানে আমরা এটা বলতে পারি এই ডাটাবেসের নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে, তাই আমরা এখানে নিরাপত্তাও রক্ষা করতে পারি। তাহলে ডাটাবেসের আসলে সুবিধা অনেক। আর অসুবিধা বলতে গেলে আমরা বলতে পারি এখানে দক্ষ জনশক্তির প্রয়োজন হয়, তাই একটু ব্যয়বহুল, এবং যদি নিরাপত্তা ব্যবস্থাটা যদি যথাযথভাবে নেওয়া না হয় তাহলে আর্থিক ক্ষতি হতে পারে এবং তথ্য চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এগুলোই হচ্ছে এর অসুবিধা, আর তেমন কোনো অসুবিধা এখানে নাই। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, অর্থাৎ এই কিটা হচ্ছে আমাদের এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই অধ্যায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস। এই কিটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে কি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে কি ফিল্ড কি। তাহলে কি ফিল্ড কি এটা জানার আগে আমি একটা টেবল অঙ্কন করে নিই। এই যে টেবলটা অঙ্কন করলাম, এই টেবলের মধ্যে 18 একটা ডাটা, 101 এটা একটা ডাটা, রহিম এটা একটা ডাটা। কিন্তু এই ডাটাগুলোর মধ্যে কোনটা কোন টাইপের ডাটা, কোনটা কি সেটা আমরা বলতে পারতেছি না। কেন? কারণ এগুলো ফিল্ড, এগুলো প্রত্যেকটা এক একটা ফিল্ড, কিন্তু এই ফিল্ডগুলোর কোনো স্পেসিফিক কি নাই, স্পেসিফিক নাম নাই, সেজন্য আমরা স্পেসিফিক ভাবে এটাকে বলতে পারতেছি না। কিন্তু আমরা যখন উপরে মেনশন করে দিব এটা এজ, এটা নেম, এটা আইডি, এই যে উপরে মেনশন করে দেওয়ার পর যখন জিজ্ঞেস করব 101 এটা কি, তাহলে 101 এটা একটা আইডি, 102 কি, এটা একটা আইডি, রহিম এটা একটা কি নাম, রুবেল এটা একটা কি নাম, 20 এটা কি এজ, 19 এটা কি এজ। তাহলে এখন এই যে 19 এটা কি এজ, এটা বলতেছি কোন ফিল্ডের সাহায্যে, এই ফিল্ডের সাহায্যে। অর্থাৎ আমরা এখানের যে কোনো রেকর্ড, এখন আমরা এই রেকর্ডটাকে অর্থাৎ 18, তারপরে হচ্ছে যে 19, 20 এগুলো হচ্ছে এজ বয়স। আমরা যদি বলি 20 বছর বয়স যার, তার আইডি কত,
তাহলে আইডিটা হচ্ছে 103 বা 103 আইডি যার, তার বয়স কত? 20 বছর। স্পেসিফিক ভাবে বলতে পারতেছি। তাহলে যেই ফিল্ডের সাহায্যে কোনো রেকর্ডকে শনাক্ত করা যাবে। তারপরে হচ্ছে বিভিন্ন টেবিল যখন আমরা তৈরি করব, ওই টেবিলের মধ্যে যখন আমরা রিলেশন তৈরি করব, এই রিলেশনটা তৈরি করার জন্য আমাদের যে ফিল্ডের সাহায্য নিতে হবে, সেই ফিল্ডকে বলবো আমরা কি ফিল্ড। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, ডাটা টেবিলের যেই ফিল্ডের সাহায্যে কোনো রেকর্ডকে শনাক্ত করা যায় এবং বিভিন্ন টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, সেই ফিল্ডকে বলা হয় কি ফিল্ড। ডাটা টেবিলের যেই ফিল্ডের সাহায্যে কোনো রেকর্ডকে শনাক্ত করা যায় এবং বিভিন্ন টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, সেই ফিল্ডকে বলা হয় কি ফিল্ড। এবং এখন আমরা এই কি ফিল্ডের প্রকারভেদ নিয়ে যদি আলোচনা করি, তাহলে এখানে আমরা 3 ধরনের ফিল্ড দেখতে পাই। 3 ধরনের। একটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, আরেকটা হলো কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, দেন ফরেন কি। একটু আমাদের ভাষায় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করে নিই, দেন আমরা বইয়ের ভাষায় যাব। যেমন প্রাইমারি কি ফিল্ড, এটা কি জিনিস? মনে করেন কোনো একটা ক্লাসে কোনো একটা শিক্ষক প্রবেশ করলো। তাহলে কোনো একটা ক্লাসে শিক্ষক প্রবেশ করার পর যদি কোনো একটা স্টুডেন্টের স্পেসিফিক নাম ধরে যদি উল্লেখ করে বলে, আমি যদি একটা উদাহরণ হিসেবে বলতে চাই, যদি বলি মিম নামের মেয়েটা দাঁড়ান, তাহলে ওই মিম নামের মেয়ে ওই একটা ক্লাসে কিন্তু একাধিক থাকতে পারে। কারণ একই নাম একাধিক থাকা এটা অসম্ভব কিছু না। একটা ক্লাসে একাধিক নামের অনেক স্টুডেন্ট থাকতে পারে। তাহলে মিম নামের যদি ওই ক্লাসে 3 জন স্টুডেন্ট থাকে, তাহলে একসাথে 3 জনেই দাঁড়ায় যাবে। অর্থাৎ এখানে মিম নামটা দিয়ে আমি কাউকে স্পেসিফিকলি ভাবে কি করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না, অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি না, এককভাবে শনাক্ত করতে পারি না। আবার যদি বলি বয়স, যার বয়স 18 সে দাঁড়াইতে বলি, তাহলে 18 বছর বয়সের অনেকেই থাকতে পারে, তখন অনেকেই দাঁড়ায় যাবে। অর্থাৎ আমরা বয়স দিয়েও কি করতে পারি না, কাউকে এককভাবে শনাক্ত করতে পারি না। তাহলে একটা 6ষ্ঠ শ্রেণীর আমরা ওই ক্লাসে গিয়ে যদি বলি রোল নাম্বার 1 দাঁড়াও, তাহলে দাঁড়াবে কয়জন? শুধুমাত্র একজন। কারণ একটা ক্লাসে এক রোল শুধুমাত্র একজনেই থাকবে। তাহলে আমরা তাকে রোলের দ্বারা কি করতে পারি? শনাক্ত করতে পারি। তাহলে এখানে এটার উদাহরণ দেওয়ার অর্থ হচ্ছে, আমরা প্রাইমারি কি ফিল্ডের ক্ষেত্রে যদি আলোচনা করি, এই একটা টেবল, এই টেবলের মধ্যে রোল, ক্লাস, নেম 1 2 3 4, ক্লাস 6, নেম আয়শা, রুহি, সাবিহা, করিম। এই যে একটা টেবল, এই টেবলের মধ্যে আমরা যদি কাউকে শনাক্ত করতে যাই, নেম কখনো কি হতে পারবে না। কেন? কারণ ওই যে বললাম, একটা ক্লাসে একাধিক নামের স্টুডেন্ট থাকতে পারে, হয়তো এই টেবিলে নাই হবে না, হয়তো পরবর্তীতে রোল নাম্বার হবে 5, সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, তার নামও হইতে পারে রুহি, এরকম হওয়ার সম্ভাবনা আছে। তাই নেম কখনো কি হতে পারবে না, ক্লাস হতে পারবে, তবে সেটা প্রাইমারি কি ফিল্ড। এখানে প্রাইমারি কি ফিল্ড হতে পারবে একমাত্র রোল নাম্বার। অর্থাৎ এখন আমরা প্রাইমারি কি ফিল্ডের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, যদি কোনো ডাটা টেবিলে কোনো রেকর্ডকে অদ্বিতীয়ভাবে বা এককভাবে শনাক্ত করা যায় যে ফিল্ডের সাহায্যে, তাকে আমরা বলবো প্রাইমারি কি ফিল্ড। অর্থাৎ যেই ফিল্ডের সাহায্যে এখানে শনাক্ত করা যাবে শুধুমাত্র রোল নাম্বারের, যে রোলের যে ফিল্ড রয়েছে এই ফিল্ডের সাহায্যে।
তাহলে যে ফিল্ডের সাহায্যে কোনো ডাটা টেবিলের কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে বা এককভাবে শনাক্ত করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি ফিল্ড। আমি কি বোঝাতে পেরেছি প্রাইমারি কি ফিল্ড কি? প্রাইমারি কি ফিল্ডটা আমি আরেকবার বলি, কোন ডাটা টেবিলের কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে যেই ফিল্ডের দ্বারা শনাক্ত করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি ফিল্ড। এখন কম্পোজিট প্রাইমারি কি এর ক্ষেত্রে যদি আমরা বলি, এটা তো গেল প্রাইমারি কি ফিল্ড। কম্পোজিট প্রাইমারি কিটা কি? কম্পোজিট মানে হচ্ছে যেখানে একাধিক ফিল্ড আমাদের কাজে লাগাতে হবে। যেমন কি আমরা একটা স্কুলের সেমিনার করলাম, একটা হল রুমে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টকে ডেকে নিয়ে আসলাম এবং আমি বললাম রোল নাম্বার 1 কে দাঁড়াইতে, তাহলে কয়জন দাঁড়াবে? তখন ওখানে রোল নাম্বার 1 যদি 5 জন থাকে 5 জনেই দাঁড়ায় যাবে। তাহলে ওই জায়গায় আমরা রোলকে প্রাইমারি কি হিসাবে ব্যবহার করতে পারবো না, কারণ ওখানে ওই রোল নাম্বার 1 দ্বারা অদ্বিতীয়ভাবে আমরা একটা রেকর্ডকে শনাক্ত করতে পারতেছি না। তখন আমাদের অন্য একটা ফিল্ডের সহযোগিতা নিতে হবে। সেই ফিল্ডটা হচ্ছে যে কি ক্লাস ফিল্ড, অর্থাৎ ক্লাসের সহযোগিতা নিয়ে ক্লাস এবং রোল নাম্বারের যে ফিল্ডটা, এই দুটার সহযোগিতা নিয়ে আমি কি করতে পারবো, কোনো একটা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবো। অর্থাৎ এটা আমি একটা টেবলের মাধ্যমে যদি দেখাই, আইডি ক্লাস নেম, 6 7 8 9 101 102 101 10 রহিম, সকাল, রিয়াদ, সামি। আচ্ছা, এখন এই টেবিল থেকে আমরা কাউকে কোনো ফিল্ডের সাহায্যে এককভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে কিনা। যেমন কি নেম কখনো বললাম এটা কি হতে পারবে না বা প্রাইমারি কি হতে পারবে না, কারণ একাধিক নামের অনেকজন থাকতে পারে। আমরা যদি এখানে একটা ডাবল করি, এখানে 3টা ফিল্ড রয়েছে, একটা আইডি ফিল্ড, একটা ক্লাস ফিল্ড আর একটা নেম ফিল্ড। এই 3টা ফিল্ডের এমন কোন ফিল্ড রয়েছে যে ফিল্ডের সাহায্যে আমি কোন রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করব। যেমন আমি যদি বলি আইডি ফিল্ড 101 যদি বলি, তাহলে এখানে 2টা রেকর্ড শো করবে, এই 101 101 2টা রেকর্ড। এবং আমি যদি বলি ক্লাস 9 এর স্টুডেন্ট বা ক্লাস 9 এর যে কোনো একজনকে দাঁড়াইতে বলি, তাহলে এখানে কিন্তু ক্লাস 9 এর আবার 2টা রেকর্ড রয়েছে। সেজন্য আমরা ক্লাস ফিল্ড দ্বারাও কাউকে এককভাবে শনাক্ত করতে পারবো না। আবার নেম ফিল্ডের ক্ষেত্রে রহিম এখানে ডাবল রয়েছে, তাই এখানেও আমরা কোনো রেকর্ডকে এককভাবে কি করতে পারবো না, শনাক্ত করতে পারবো না। যখনই কোনো রেকর্ডকে কোনো একটি ফিল্ড দ্বারা এককভাবে শনাক্ত করা যাবে না, তখন আমরা একাধিক ফিল্ডের সাহায্যে কোনো একটি রেকর্ডকে এককভাবে আমরা কি করব, শনাক্ত করব। যেমন কি আমরা 2টা ফিল্ডের সাহায্য নিতে পারি, একটা হচ্ছে ক্লাস ফিল্ড আর একটা হচ্ছে আইডি ফিল্ড। তাহলে এই যে ক্লাস ফিল্ড এবং আইডি ফিল্ড রয়েছে, এই দুটার সাহায্য যদি আমরা নিই, এখন যদি আমরা বলি ক্লাস 9 এর 103 নাম্বার রুলের রেকর্ডটা, তাহলে এখানে ক্লাস 9 এর 103 নাম্বার রুলের রেকর্ড রয়েছে শুধুমাত্র একটা, কারণ তখন একটা ক্লাসে কখনো একই আইডির 2 জন স্টুডেন্ট থাকবে না। তো আবার আমরা যদি বলি ক্লাস 6 এর 101 রোল নাম্বারের রেকর্ড, তাহলে ক্লাস 6 এর 101 রোল নাম্বারের রেকর্ড রয়েছে এখানে একটি। অর্থাৎ একাধিক ফিল্ডের সাহায্যে আমরা কোন রেকর্ডকে অদ্বিতীয়ভাবে কি করতে পারি, শনাক্ত করতে পারি। তখন ওই 2টা ফিল্ডকে একত্রে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। অর্থাৎ এটার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, যদি কোন ডাটা টেবিলের কোন রেকর্ডকে কোন ফিল্ড দ্বারা এককভাবে শনাক্ত করা সম্ভব না হয়, তখন একাধিক ফিল্ডের সমন্বয়ে
কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, তখন ওই একাধিক ফিল্ড সমূহকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। তাহলে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড দুইটাও হইতে পারে, তার অধিকও হইতে পারে। কেমন, ক্লাস 9-এ সেকশন থাকতে পারে দুইটা, তখন তো আইডি কি হয়ে যেতে পারে, ম্যাচিং হয়ে যেতে পারে। তখন আমাদের তিনটা ফিল্ডের সহযোগিতা নিতে হবে, অর্থাৎ ক্লাস 9-এর সেকশনের 101 রোল নাম্বার দ্বারা তখন আমরা তিনটা ফিল্ডের সমন্বয়ে কোন একটা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করব বা এককভাবে শনাক্ত করব, তখন ওই তিনটা রেকর্ডকে একত্রে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। আশা করি আমার শিক্ষার্থীদের এটা ক্লিয়ার হলো। ঠিক আছে, আমার শুভাকাঙ্ক্ষীদের অনেক অনেক ধন্যবাদ। আর মোহাম্মদ রাকিব, তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেট হয়ে গেছে মনে হয়, যাক লেট হয়ে গেলেও কিন্তু এটা রেকর্ড থাকবে, সেজন্য কোনো প্রবলেম নাই, পরবর্তীতে দেখে নিতে পারবেন। এখান থেকে কন্টিনিউ করেন। তাহলে প্রাইমারি কি ফিল্ড, এই প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড দুটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হলো। এখন আসি আমরা ফরেন কি। ফরেন কি ফিল্ড কি জিনিস? ফরেনার মানে হচ্ছে বিদেশি। তো ফরেন কিটাও এইরকম কোন একটা বাইরে গিয়ে সৃষ্টি হবে। কিরকম, এটার ক্ষেত্রে আমরা একটু বলি। যেমন এখানে কিছু স্টুডেন্ট রয়েছে, আমরা এখানে আরেকটা টেবল ক্রিয়েট করব। এটা যদি বলি আমরা, এটা একটা স্যালারি শিট, এটা একটা স্যালারি শিট বা স্যালারি টেবল। তো এখানে রিসিপ্ট নাম্বার, আইডি, মান্থ, তারপর হচ্ছে পেমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীরা যে পেমেন্টটা দিবে, এবং তার নাম। তাহলে এখানে হ্যাঁ, আমরা এখানে আরো একটা অ্যাড করি, ক্লাসটাও অ্যাড করি। আচ্ছা, ক্লাসটা দেখেন, এটা আরেকটা টেবল, এটা একটা টেবল, এবং এটা একটি টেবল, দুইটা টেবল এখানে। তো এখানে এটা রিসিপ্ট নাম্বার, অর্থাৎ আমরা যখন কোনো কিছু পেমেন্ট করতে যাই, বেতন দিতে যাই, আমাদেরকে একটা রিসিপ্ট দেওয়া হয়, ওই রিসিপ্টের কোনো একটা রিসিপ্ট নাম্বার থাকে। তারপর এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে যে মান্থ, কোন মাসের পেমেন্টটা দেওয়া হয়েছিল, কত টাকা পেমেন্ট করছে, এবং তার নামটা। তাহলে এখানে কোন একটা স্টুডেন্ট 101 যার আইডি, সে জানুয়ারি মাসে পেমেন্ট করলো, এবং তার পেমেন্টটা যত ছিল, এবং তার নামটা হচ্ছে যে রহিম নামের এই স্টুডেন্ট কি করলো, জানুয়ারি মাসের পেমেন্ট করলো। এবং পরবর্তীতে 102 ও কি করলো, জানুয়ারি মাসের পেমেন্ট করলো, এই 102 হচ্ছে যে করিম। দেন 101 যে সে আবার ফেব্রুয়ারি মাসের পেমেন্ট করতে পারে। তারপর এ হচ্ছে যে রহিম। এখন এখানে আমরা একটা বিষয় যদি দেখি, এই টেবিলের মধ্যে আইডিটা ছিল প্রাইমারি কি, এই টেবিলে আইডিটা ছিল প্রাইমারি কি। এই টেবিলের মধ্যে আইডিটাকে আমরা প্রাইমারি কি বলতে পারবো না, কারণ এখানের মধ্যে আইডি হচ্ছে ডাবল হয়ে গেছে, ডাবল রেকর্ড। আমরা যখন 101 দিয়ে চার্জ করব, তখন সেখানে ডাবল রেকর্ড চলে আসবে, এককভাবে কোনো রেকর্ড আসবে না, বা এককভাবে কোনো রেকর্ডকে এখানে এই টেবিলের মধ্যে আমরা আইডি দিয়ে শনাক্ত করতে পারবো না। এখানে একমাত্র আইডি আমরা প্রাইমারি কি হিসাবে নিতে পারি, সেটা হচ্ছে রিসিপ্ট নাম্বার, কারণ রিসিপ্ট নাম্বারটা কখনো ডাবল হবে না। একই প্রতিষ্ঠানের রিসিপ্ট নাম্বারটা কখনো ডাবল হবে না, কারণ ওই রিসিপ্টের একটা সিরিয়াল থাকে, সেই সিরিয়ালটা একটা দেওয়ার পর আরেকটা আসবে, তাই এটা ডাবল হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই রিসিপ্ট নাম্বারটাই হবে আমার এখানে প্রাইমারি কি, আর আইডিটা হচ্ছে এখানে সাধারণ কি। এখন আমরা যদি ফরেন কির সংজ্ঞা দিতে যাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, যদি দুইটি টেবিলের মধ্যে, হ্যাঁ আরেকটা বিষয় বলে রাখি, ফরেন কি তৈরি করতে গেলে অবশ্যই দুইটা টেবিলের প্রয়োজন হবে, দুইটা টেবিল ছাড়া কখনো ফরেন কি তৈরি হবে না। আর এই দুইটা টেবিলের মধ্যে দেখেন, প্রথম টেবিলের আইডিটা হচ্ছে যে প্রাইমারি কি,
যদি প্রাইমারি কি, এটা এখানে তো কম্পোজিট প্রাইমারি কি ছিল, আমরা ধরে নিলাম এই আইডিটা হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি। তাহলে এই টেবিলের প্রাইমারি কি সেকেন্ড কোনো একটা টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহার হয়েছে, এই সাধারণ কিটাকে আমরা বলবো ফরেন কি। সংখ্যাটা কিভাবে দেওয়া যায়, আমরা এভাবে দিতে পারি, যদি দুইটি টেবিলের মধ্যে কোনো একটি টেবিলের প্রাইমারি কি পরবর্তী টেবিলের সাধারণ কি হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ওই সাধারণ কিকে পরবর্তী টেবিলের ফরেন কি বলা হয়। অথবা এভাবেও বলতে পারি, দুই বা ততোধিক টেবিলে কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি পরবর্তী কোনো টেবিলে সাধারণ কি হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ওই সাধারণ কিকে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়। অর্থাৎ যে টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়েছে প্রাইমারি কিটা, ওই টেবিলের সেটা হচ্ছে যে ফরেন কি। অর্থাৎ আইডিটা এখানে প্রাইমারি কি হিসেবে ব্যবহার হয়েছে এবং এখানের আইডিটা সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এই আইডি হচ্ছে এখানে ফরেন কি। আর হচ্ছে এখানের প্রাইমারি কি হচ্ছে যে রিসিপ্ট নাম্বার। তাহলে আশা করি ফরেন কিও ক্লিয়ার হলো আমাদের শিক্ষার্থীদের। এবার আমরা একটা প্রশ্ন লিখে নিব, সেটা হচ্ছে ফরেন কি এবং প্রাইমারি কি এর মধ্যে পার্থক্য। ফরেন কি এবং প্রাইমারি কি এর মধ্যে পার্থক্যটা আমরা লিখে নিব। আমরা যদি ফরেন কি এবং প্রাইমারি কি এর মধ্যে পার্থক্য দিতে চাই, তাহলে পার্থক্যটা আমরা কিভাবে দিতে পারি? এক নাম্বার আমরা দিতে পারি সংজ্ঞা হচ্ছে যে কি প্রাইমারি কি এর সংজ্ঞা কি দিছিলাম, প্রাইমারি কি এর সংজ্ঞা ছিল যখন কোন একটা টেবিল, যে ফিল্ডের সাহায্যে কোন একটা টেবিলের কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি। আর ফরেন কি এর ক্ষেত্রে বলছিলাম এক বা একাধিক, দুই বা ততোধিক টেবিলের মধ্যে যদি কোন একটা টেবিলের প্রাইমারি কি পরবর্তী কোন একটা টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তখন ওই সাধারণ কিকে ওই টেবিলের ফরেন কি বলা হয়। এই দুইটা আমরা বলছিলাম। এখন এখানে দিব আমরা সবসময় এক নম্বরে যে কোনো পার্থক্যের মধ্যে আমরা এক নম্বরে সংজ্ঞাকে রাখবো। দুই নম্বরে আমরা বলতে পারি এখানে প্রাইমারি কিটা কোন রেকর্ড খোঁজার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ রেকর্ড অনুসন্ধানের জন্য প্রাইমারি কি ব্যবহৃত হয়। রেকর্ড অনুসন্ধানের জন্য প্রাইমারি কি ব্যবহার হয়, আর ফরেন কিটা ব্যবহার করা হয় টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য। টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য ফরেন কি ব্যবহৃত হয়। 3 নম্বরে আমরা বলতে পারি কোন একটা টেবিলে প্রাইমারি কি হবে শুধুমাত্র একটি, কোন একটা টেবিলে প্রাইমারি কি থাকে একটি। প্রাইমারি কি থাকে একটি, আর কোন টেবিলে ফরেন কি একাধিক থাকতে পারে। কোন টেবিলে ফরেন কি একাধিক হতে পারে। তাহলে আমাদের মোটামুটি কি পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হলো, এবং আমরা আবার জানিয়ে দিতে চাই আমাদের জোজো স্যারের পক্ষ থেকে আপনাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে। সেটা হলো আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচে আমরা সবাই দোয়া করব যাতে বাংলাদেশ জিতে যায় এবং 2027 ব্যাচের শিক্ষার্থীরা যাতে এই আকর্ষণীয় অফারটা লুপে নিতে পারে। অর্থাৎ বাংলাদেশ যদি আজকে ম্যাচে যদি জয়লাভ করে, তাহলে জোজো স্যারের পক্ষ থেকে 2027 ব্যাচের শিক্ষার্থীদের জন্য 3000 টাকার একটা ডিসকাউন্ট রয়েছে। অর্থাৎ এই 3000 টাকার ডিসকাউন্ট পাওয়ার জন্য হইলেও আমরা আজকে এশারের নামাজের মধ্যে বসে বাংলাদেশের জন্য দোয়া করব এবং বাংলাদেশ যাতে জয়লাভ করে আমাদের সবার মনের আশাটা একটু পূরণ করতে পারে। এটা বলে আজকে আমি আমার লাইভ ক্লাস এখানেই শেষ করলাম। পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।